আমরা কবিতাটা জানি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সেই কবিতা এই গাছ। মানা হয় সতী যখন মারা গেছিল, শিব তার দেহটা নিয়ে তাণ্ডব চালাচ্ছিল, মানে তাণ্ডব নৃত্য করছিল। আচ্ছা, এটা কবিতা লেখা আছে কটনের ওপর, পুরো 300-র মধ্যে হয়ে যাবে। খুব কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। ভাত, শাক। এই হচ্ছে দেখো আন্দামান। আর এই আন্দামানে কিন্তু সব থেকে পুরনো যে সাঁওতাল সমাজ, প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, এই তিনটে কথা তোমাদেরকে বললাম। তার কারণ সেইভাবেই মেলা হবে, সেই পুরনো মেলার মাঠ, ভুবনডাঙ্গার মাঠেই মেলা। মানে এই লকডাউনের পরে এবছর প্রথম হচ্ছে, তাই তো? আচ্ছা। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আজ ডিসেম্বর মাসের 13 তারিখ, আর আজকে যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে। আর এই শান্তিনিকেতন হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটা পাড়া, যে পাড়াটার প্রথম বিস্তার শুরু করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আরও বেশি বিস্তার করেছিলেন ওনার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখন থেকে 3 মাস আগে সেপ্টেম্বর মাসের 17 তারিখ 2023 শান্তিনিকেতনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে গণনা করা হয়েছে। যেমন আমাদের সুন্দরবনও একটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ঠিক তেমনই এখন থেকে আমাদের শান্তিনিকেতনও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী একটা স্থান হয়ে গেছে। তাই ভাবছি তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি শান্তিনিকেতন থেকে এই শীতের মরশুমে। তাই আজকে বেরিয়ে পড়লাম জিরাট থেকে 1 রাত 2 দিনের জন্য শান্তিনিকেতন ঘুরতে। এখন সময় আপডেট হচ্ছে সকাল 7টা। আমি এখান থেকে সকালে ট্রেন ধরছি, ট্রেন ধরে যাচ্ছি মা তারা এক্সপ্রেসে করে বোলপুরে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আপাতত এসে পৌঁছালাম ব্যান্ডেল রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে ধরবো মা তারা এক্সপ্রেস। 7:20-তে শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে। আর আজকে আমি যে মা তারা এক্সপ্রেসে যাবো, মা তারা এক্সপ্রেসের টাইম ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে সকাল 8:38-এ, 2 মিনিটের হল্ট আছে, 8:40-এ ছাড়বে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 131878 शियालदा रामपुरहाट मां तारा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। ঠিকঠাকই দেখাচ্ছিল হোয়ার ইজ মাই ট্রেনে। 1 নম্বর প্ল্যাটফর্মেই আমি এসে বসেছিলাম। আজকে আমি নর্মাল 2S-এ জার্নি করছি, যেটা হচ্ছে সেকেন্ড সিটি। তৎকালে টিকিটটা কেটে নিয়েছিলাম, তো ট্রেন ঢুকছে। আর এই ট্রেনটার নর্মালি টিকিটের প্রাইস হচ্ছে 75 টাকা, তৎকালে কেটেছি তাই 85 টাকা মতন লেগেছে। মা তারা এক্সপ্রেস শিয়ালদা রামপুরহাট, এটা মা তারা এক্সপ্রেস D4। তো চলো সিটে চলে যাওয়া যাক। সময় আপডেট 8:42। বেশি কিছু দেখাবো না, একদম বোলপুরেই গিয়ে কথা হবে। তবে এই ট্রেনটা এখন ছাড়ার পরে স্টপেজ দেবে বর্ধমান আর ঘুষকরাতে, তারপরে একদম বোলপুর শান্তিনিকেতন ঢুকে যাবে। আর এখন ব্যান্ডেলকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এবার সিটে গিয়ে বসে পড়ি। এই হচ্ছে সিট, একদম বাথরুমের কাছে। জানো একদম বাথরুম লগ্ন, আমার কিছু করার নেই। সে তৎকালে কাটি আর আগে থেকে কাটি, বাথরুমের কাছেই পড়বে। আজকে অভিজিৎ দাও আছে এই সিরিজে। সময় আপডেট সকাল 10:31। আর এসে পৌঁছালাম এই বোলপুর শান্তিনিকেতন। যখন আমি প্রথম এই চ্যানেলে ট্র্যাভেল ব্লগ শুরু করেছিলাম, তখন আমার এই শান্তিনিকেতন থেকেই কিন্তু প্রথম ভিডিও দিয়েছিলাম। আর সেই শান্তিনিকেতনে আবারও দ্বিতীয়বারের মতন আসা। শান্তিনিকেতন স্টেশনের বাইরেটা এত সুন্দর লাগে, মানে এত সুন্দর করে সাজানো। আর এখন আস্তে আস্তে এই অমৃত ভারত প্রকল্পের জন্য সব স্টেশনগুলো বিভিন্নভাবে থিমে সেজে উঠছে, তার জন্য কিন্তু বেশ ভালোই লাগে। এই সামনেটায় চলে যাব, ওখানে গিয়ে টোটো বুক করে নেওয়া যেতে পারে। আর এখানে আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি যখন অসুস্থ হয়েছিল, তখন যে ট্রেনে করে যে কোচে করে গেছিল, সেই কোচটা নাকি এখানে রাখা আছে। স্টেশনের এখান থেকে বেরোনোর পরে এই জায়গায় পেয়ে যাবে তোমরা প্রচুর খাবার দাবারের দোকান। আর এই জায়গাটায় হচ্ছে পুরো
টোটো স্ট্যান্ডটা দেখো, প্রচুর টোটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা এই পুরো শান্তিনিকেতন যে ঘোরাও, ধরো আজকে কিছুটা ঘোরালে, কালকে কিছুটা ঘোরালে, তো ঘুরিয়ে মোটামুটি কত টাকা চার্জেস নাও? আমরা একদিনে যেটা সকাল 8টা থেকে গঙ্গাতলা মন্দির থেকে নিয়ে টোটাল সাইজ ছিল, টোটাল 8টা থেকে প্রায় 4টে অবধি মোটামুটি রেট তো আছে 1650, সেটা দেখুন কাস্টমার অনুযায়ী সেটা 1500 টাকার মধ্যে করে দিই। তো এখান থেকে এই যে দাদার টোটো নিয়ে নিয়েছি। স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি একটা হোটেল নেব, কারণ আজকে থাকবো, কালকে সকালে কঙ্কালীতলা মন্দির ঘুরতে যাব। আর আজকে কি কি ঘোরা যায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাদা আবার আমাদেরকে হোটেল থেকেই পিক আপ করবে আর পুরো ট্যুরটাকে কিন্তু করাবে। প্রথমে এলাম হোটেল শান্তিনিকেতন, এখানে আমি আগে এসেছিলাম, তো আগেও এসেছিলাম কিন্তু এই হোটেল শান্তিনিকেতনে, আজকেও এখানেই এলাম কারণ এখানে ভালো সার্ভিস পেয়েছিলাম। বেশ কিন্তু সুন্দর লাগে, বিশেষ করে এই হোটেলের যে ভিউটা সেটা কিন্তু খুব সুন্দর। আর আগে যখন এসেছিলাম তখন একটুখানি রংটা ফ্যাকাশ হয়ে গেছিলো, এখন রং করেছে আবার নতুন করে। আমাদের রুম হচ্ছে এইটা হচ্ছে আজকে আমাদের রুম। এই সময় কিন্তু এই হোটেলে এখন যে রেটটা চলছে সেটা চলছে 900 টাকা। তোমরা এই সিজন টাইমে 900-1000 টাকার মধ্যে আমি যে রুমটায় থাকছি তোমরা থাকতে পারো। তোমরা আগে থেকে যদি বুক করে আসো সেক্ষেত্রে কিন্তু 700 টাকা তোমাদের কাছ থেকে নিয়ে থাকবে। নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই যে ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর লাগে, সবাই রুমের সামনে একটা করে এরকম ব্যালকনি। হোটেলটার কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আর প্রত্যেকটা ফ্লোর, মানে এই ফ্লোরটা আবার উপরের যে ফ্লোরটা আছে পুরোটাই কিন্তু একই রকম, মানে উপরেও যারা থাকবে তারাও কিন্তু বেশ সুন্দর ভিউ পাবে। তো খুব সুন্দর। এবার আমাদের রুম রেডি হয়ে গেছে, এবার আমরা রুমে ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। যে টোটো দাদার সাথে এলাম, দাদা ওয়েট করছে, স্নান করে আমরা বেরিয়ে পড়বো আজকের কিছু সাইট সিন করতে। এখন টাইম আপডেট 11:52। এই হচ্ছে এই হোটেলের 60 নম্বর রুম। এই দেখো এখানে টিভি আছে, এরকম একটা বেড আছে যেখানে দুজনই ঠিকঠাক মতন শোয়া যাবে, ফ্যামিলি এলে 3 জন হয়ে যাবে বাচ্চা নিয়ে। আর এই যে দেখো এগুলো সব দেওয়া আছে গায়ে দেওয়ার, রাতে এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, রাতের খাবার এখানেও নিয়ে নিতে পারো রুমে। টয়লেট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম বসে আছি, তো চলো এবার বেরিয়ে যাই। এই যে ভাই চলে এসছে। আজকে প্রথমে এখন কোথায় যাচ্ছি? ক্যাম্পাসটা ঘুরবো আগে প্রথমে। উঠে পড়ি। কত কি ভাড়া হচ্ছে টোটোতে এখন, কি বর্তমানে ভাড়া চলছে, কারণ এটা পুরো সিজন, এটা মাথায় রেখে সবসময় আসবে এখানে, কারণ এই সময় একটু রেটটা বেশিই থাকে। তো সমস্ত কিছু ডিটেলস ভিডিও লাস্টে কিন্তু বলে দেবো। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই বাড়ির নাম হলো তির্যবাড়ি। তির্যবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, হ্যাঁ, মৃণালিনী দেবী, হ্যাঁ, যখন মারা যান, হ্যাঁ, দেহটা ওই ঘরে রেখেছিল। আচ্ছা, ওই ঘরে রেখেছিল। মৃণালিনী আনন্দ পাঠশালা, এই যে মাটির বাড়িটা এখানে রাখা হয়েছিল মৃণালিনী দেবীর বডিটা যখন মারা গেছিলেন। আর এই যে স্কুলটা, এটাই হচ্ছে কিন্তু সেই স্কুল যেটায় স্কুলটাকে শিফট করা হয়েছিল। 1954 সালে প্রথম আনন্দ পাঠশালা তৈরি করা হয়েছিল, তারপরে 1961 সালে এই জায়গাটাতে সেই পাঠশালাটা চলে আসে। তোমরা আসলে ছবি এই রাস্তার ধার থেকেই তোমাদেরকে দেখতে হবে। প্রত্যেকটা জায়গাকেই এখানে আমরা পায়ে হেঁটেই দেখতে পাবো। আবার এখানে হচ্ছে এটাকে বলা হয় 3 পাহাড়ি বট গাছ। ভালো করে যদি খেয়াল করা যায়, বিশেষ করে খুব ছোট ছোট বাচ্চাদের কিন্তু এই জায়গাটা ভালো লাগবে, তাদের আসা উচিত। তোমরা যে সহজ পাঠের বই, এখন সহজ পাঠ অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদের সময়কার সহজ পাঠের বইতে এই গাছটারই কিন্তু একদম ফ্রন্ট পেজে ছবি দেখতে পেতাম। এই জায়গাটাকে 3টে ধাপে তৈরি করা হয়েছিল, মানে তখন, মানে বহু বছর আগে। আজ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বট গাছের চারাটা নিয়ে এসে এখানে বসিয়েছিলেন। 100 বছরেরও নাকি বেশি এই গাছটার বয়স। কিন্তু সুন্দর। আর এখান থেকেই কিন্তু আমরা সহজ পাঠকে খুঁজে পাই। এটাই ভালো লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কিছু নিজের মন থেকে করেনি, সব কিছু দেখে তারপরেই রিয়েলিস্টিক ব্যাপারগুলোকেই বইতে দিয়েছিল। এসে পৌঁছালাম, এই হচ্ছে সেই তালধ্বজা। আমরা কবিতাটা জানি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সেই কবিতা, এই গাছ অদ্ভুত অদ্ভুত। এই সবগুলো দেখার পরে গায়ে সত্যি কাটা দিচ্ছে, দারুণ লাগছে। কুড়েঘরটার মাঝখান থেকে কিন্তু এই তাল গাছটা ওঠেনি, তাল গাছটাকে কেন্দ্র করে কুড়েঘরটাকে পরে বানানো হয়েছিল। এই যে তাল গাছ, আর এইখানে হচ্ছে উপাসনা গৃহ। তবে এই উপাসনা গৃহ সম্পর্কে তোমাদের বলে দিই, আজকে বুধবার, আজকে ভালো দিনেই এসছি, কিন্তু এই উপাসনা গৃহে ঢুকতে গেলে সব থেকে ভালো হচ্ছে যারা মঙ্গলবার দিন আসছো, মঙ্গলবার দিন এসে রাতে থাকছো এখানে হোটেলে, সকাল সকাল চলে আসো। 6:45 থেকে 7:15 পর্যন্ত খোলা থাকে এই উপাসনা গৃহ, শুধুমাত্র বুধবার। এই হচ্ছে সেই উপাসনা গৃহ যেখানে 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম থেকে
বেলজিয়াম যে গ্লাস আর মার্বেল, সেই গ্লাস মার্বেল এনে এই জায়গাটাকে তৈরি করেছিলেন। আর এর ভেতরে ঢুকতে গেলে কি বলে সাদার পোশাক পরতে হয়। এই উপাসনা গৃহ, এর ঠিক অপোজিট সাইড, এই সাইডটাই হচ্ছে আগের যে পৌষমেলা হতো সেই পৌষমেলার প্রাঙ্গণ, কিন্তু বর্তমানে এটা এখন এখানে হয় না, অন্য জায়গায় চলে গেছে। এটাকে কি বাড়ি বলা হয়? শান্তিনিকেতন মেন বাড়ি। এইটা শান্তিনিকেতন এরিয়া তো, এই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে তৈরি করে শান্তিনিকেতন নাম রাখলেন। ওনার এটা গেস্ট হাউস ছিল, উনি যখন আসতেন এইখানে থাকতেন থাকতেন। রবি ঠাকুর প্রথমবার এলেন 1873 সালে উপনয়নের পর বাবার সঙ্গে একবার শান্তিনিকেতন সাল থেকে গাইড করছে। 1996 সাল থেকে গাইড করছেন উনি। অনেক তথ্য জানতে পারলাম দাদার সঙ্গে, মিহির কুমার পাল। খুব ভালো লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুর কোনো ধর্মকে উনি মানতেন না, মনে করতেন সবাই সমান। তাই জন্য কিন্তু এই বাড়িটায় যদি ঢোকা যায় দেখা যাবে যে একটা সাইড হচ্ছে অনেকটা হিন্দুদের মন্দিরের মতন কাঠামো, মাঝখানটা হচ্ছে দেখা যায় যে চার্চ যেমন হয়, আর এই সাইডটায় দেখা যায় মুসলিমদের মসজিদ যেমন হয়। এটা কিন্তু খুব সুন্দর লাগে বেশ। এই যে গাইড জেঠুর নাম্বার মিহির কুমার পাল, উনি কিন্তু এই যে লেখা আছে দেখো একদম বিশ্বভারতীর যে অ্যাপ্রুভ, তো ওনার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। তোমরা টোটো সাথেও কিন্তু ওনাকে নিয়েও ঘুরতে পারো, বেশ সুবিধা হবে। ওরকমভাবে ঘোরা যায় তো? হ্যাঁ, আপনার নাম্বারটা একটু বলে দিন। 8346869884। আচ্ছা, তো বেশি কিন্তু চার্জ নেন না, 200 টাকা করে চার্জ নেন। আর তোমাদের যদি পারফেকশন চাই সমস্ত কিছুর, তো তোমরা কিন্তু এনাকে কল করে নিতে পারো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পৌষমেলা তাহলে হচ্ছে, তাই তো? তো সেইভাবেই মেলা হবে, সেই পুরনো মেলার মাঠ ভুবনডাঙ্গার মাঠি মেলাটা। মানে এই লকডাউনের পরে এবছর প্রথম হচ্ছে, তাই তো? আচ্ছা, লকডাউনের পরে এই প্রথম পৌষমেলা হবে, শুনে ভালো লাগলো। এসে পৌঁছালাম, এই দেখো ছাতিমতলা। এই হচ্ছে সেই ছাতিমতলা, ওই জায়গাটা না? এই যে দেখো জায়গাটা এখন খুব সুন্দর করে এরকম বাঁধিয়ে দেওয়া হয়েছে। প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, এই তিনটে কথা তোমাদেরকে বললাম। তার কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এসছিলেন রায়পুরের জমিদারের একটা নিমন্ত্রণ পেয়ে যাওয়ার পথে এই ছাতিমতলায়, মানে তখন দুটো ছাতিম গাছ ছিল, সেই ছাতিম গাছ দুটো মারা গেছে। তারপরে ওই জায়গাতেই আরও দুটো ছাতিম গাছকে রোপণ করা হয়। যখন তিনি এই জায়গাটা দিয়ে গেছিলেন, এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম করেছিলেন এই ছাতিমতলায়। আর বিশ্রাম পেয়ে এই কথাগুলো তখন বলেছিলেন। এখন রায়পুরের জমিদারের কাছ থেকে 16 আনা মানে 1 টাকার বিনিময়ে 20 বিঘা জমি কিনে নিয়েছিলেন। তখন থেকে এই জায়গাটা আরো প্রসিদ্ধ লাভ করে। এই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের সামনে আপাতত আছি। আজকে বুধবার আর বৃহস্পতিবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে, যার টিকিট মূল্য হচ্ছে 70 টাকা। আর আগেও ভেতরে গেছিলাম, ভেতরটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, ভেতরটা খুব ভালো লাগবে তোমাদের। ঘরটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পুরনো জিনিসপত্র রাখা আছে, যেগুলো ভিডিও করা যায় না, ভেতরে ভিডিও অ্যালাউ নয়। আর এই দিকটায় খুব সুন্দর লাগে, খুব সুন্দর জায়গা। আগেরবার যখন এসেছিলাম এই জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম, বরফের জায়গাতেই সাধারণত হয়। তো এটা হচ্ছে এই শান্তিনিকেতনের যে স্টুডেন্টরা, তারা এইগুলোর ঘরটাকে বানিয়েছিল। ছোট খোকা বলে অওয়া, দেখে নিত কথা কওয়া, সেইটাই হচ্ছে কিন্তু ওই বাড়িটা। এই যে দেখছো, এটা হচ্ছে রাম কিঙ্কর বেজ। 1938 সালে এটাকে তৈরি করেছিলেন। আধুনিক যে স্কাল্পচার বলা হয় সেইটারই নাকি এটা একটা নিদর্শন। এটার মাধ্যমে নাকি বোঝানো হয়েছে যে এক সাঁওতাল পরিবারকে কেউ নতুন জীবনের সন্ধানে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে স্কাল্পচারটা, এটার নাম হচ্ছে কলের বাঁশি। ভালো করে যদি দেখা যায়, দেখা যাচ্ছে দুজন মহিলা আছে, আর নিচে দেখো এই যে একজন শিশু, এনারা যাচ্ছে। আর এর যে মহিলাদের চুল সেটা উড়ছে, মানে কলের বাঁশির আওয়াজ শুনে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রাম। 20 টাকা। এই হচ্ছে অ্যাডাল্ট 20 টাকা, বাচ্চাদের 10 টাকা। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, তাদেরই কিন্তু এই গ্রামটা। কত সুন্দর করে সাজানো হয়েছে, কোথায় কি আছে এর একটা ম্যাপ টাইপের বানানো আছে। এখানে আছে পুতুল ঘর, তোমরা যদি ভেতরে যাও কিছু পুতুল দেখতে পাবে। ঠিক এ দেখো পুতুল নাচ হয়, ঠিক যেগুলো দিয়ে সেগুলোই এখানে রাখা আছে। এই জায়গাটাকে প্রায় 26 বিঘা জমির ওপরে কিন্তু তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, সৃজনী শিল্পগ্রামের মেন আকর্ষণ লাগেই আমার এই জায়গাটা। খুব সুন্দর করে সাজানো, এতগুলো আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দর্শনগুলো হয়। এই যে তোমরা ঘরগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জায়গায় ঠিক যেমন যেমন ঘর, যেখানের ঐতিহ্য, সেগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাতে। পুরীতে বেড়াতে যাই তখন আমরা যদি তোমরা কেউ সাইট সিন ঘোরো, বিভিন্ন যে গ্রামগুলো আছে ওখানে দেখতে পাবে, বা যে কোনো রকম
মন্দির চত্বরে যদি তোমরা যাও, বাড়ি যেখানে গ্রাম আছে সেখানে দেখতে পারবে ওরা দেওয়ালে কিন্তু ঠিক এরকম করেই দেবতাদের ছবি আঁকে, আর খুব সুন্দর লাগে কিন্তু জায়গাটা। পশ্চিমবঙ্গ ঠিক কেমন হয়, পশ্চিমবঙ্গের ঘরবাড়ি ঠিক কেমন ছিল আগে বা কেমন হয়, সেগুলো হচ্ছে তোমরা এখানে আসলে দেখতে পাবে। মানে এখানে তোমরা যে নিদর্শনগুলো দেখবে এটা কিন্তু এই পশ্চিমবঙ্গের পুরনো গ্রামের চিত্র। ইভেন এখনও এরকম কিছু কিছু গ্রাম আছে যেখানে তোমরা এই চিত্রগুলোই দেখতে পাবে। এই যে পশ্চিমবঙ্গ, তার ঠিক এই পাশে ঠিক এই জিনিসটাকে দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা আমরা কোথায় আছি। ইয়েস, এটা সিকিম। হ্যাঁ, এখানে একটা গন্ডার আছে। আমরা জানি যে নর্থ ইস্টের দিকে গন্ডারকে সাধারণত বেশি দেখা যায়। ইয়েস, নর্থ ইস্ট মানেই আমরা এখন আছি, এটা দেখেও বোঝা যাচ্ছে যে আসামে আছি। এটাও তোমাদেরকে বলে দিই যে এইখানের এই গ্রামের মধ্যে তোমরা যে জিনিসপত্রগুলো দেখতে পারছো মানে 25-30 বছর পুরনো, যে হচ্ছে দেখো আন্দামান। আর এই আন্দামানে কিন্তু সব থেকে পুরনো যে সাঁওতাল সমাজ তাদেরকে খুঁজে পাওয়া যায় এই আন্দামানে গেলে। আর আন্দামানের ঘরগুলো ঠিক এরকম হয়ে থাকে, ছোট্ট একটা জায়গা যেখানে ঘরগুলো ঠিক এরকম হয়ে থাকে। আর এই হচ্ছে নিকোবর। আগেরবার এই উপরে উঠেছিলাম, তাই এই উপরে আর উঠছি না। ওদের বাড়িঘরগুলো ঠিক কেমন হয়। এই চলে এলাম ঢেকিতে। এখনো অনেক গ্রামাঞ্চলে এরকমভাবেই ধান থেকে চাল উৎপন্ন করা হয়। এই হচ্ছে সেই চরকা, অনেক আগে দেখেছি, ছোটবেলায় আমিও দেখেছি। বাবারে, মুখগুলো একদম কমলা রঙে ভরিয়ে দিয়েছে। এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের ভেতরের বিভিন্ন রকমের সবগুলো। এগুলো কেমন দাম আছে? এই পাঞ্জাবিগুলো সবই এগুলো 350 সাইজ হয়, তাই তো? পুরো জায়গা জুড়ে অনেক অনেক দোকান আছে, তোমরা যেখান থেকে খুশি কেনাকাটা করতেই পারো। আমাদেরকে বলেই দিলাম প্রথমে যে এখানে যা যা তোমরা দেখতে পাবে সব কিছুই কিন্তু প্রায় 25-30 বছর পুরনো, যবে থেকে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। এই সেই জায়গায় দেখো বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, সিধু কানু, তিলকা মাঝি, দেখো আবারও সেই জায়গাটায় এরা কিন্তু ছিলেন সাঁওতাল গোষ্ঠীর, যারা আমাদের বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম যুদ্ধে সবাইকে সাহায্য করেছে, তারা যুদ্ধের অংশগ্রহণ করেছিল। এই হচ্ছে সেই গৌতম বুদ্ধের বড় মূর্তিটা। আর এই এসে আমরা এখন পৌঁছালাম এই সোনাঝুরির হাটে, এমন একটা জায়গা যেখানে সন্ধ্যের পরে কোনো রকম দোকান থাকে না। এটাই হচ্ছে সোনাঝুরির হাটের কিন্তু একটা ঐতিহ্য। যখনই সূর্যের আলো চলে গেল মানে ওদের হাট বন্ধ করতে হবে। বাহ, খুব সুন্দর চাদরটা, 450 টাকা বলছে। আগেরবার যখন এসেছিলাম অনেকটা দোকান প্রসার কম ছিল। এখন যেহেতু শীতকাল তাই এই সময়টায় প্রচুর দোকান প্রসার দেখতে পাওয়া যাচ্ছে। আজকে বুধবার, আর প্রতিদিনই কিন্তু বেশ ভিড় হচ্ছে। এই যে দেখো শাড়িগুলো, যেখানে 250 থেকে শুরু। এগুলো কি শাড়ি? আচ্ছা, এখানে যা আছে সবই শাড়ি, বিভিন্ন রকমের ডিজাইনের শাড়ি আছে। দেখো এখানে এই যে 14 হাতের শাড়ি, আবার ব্লাউজের পিস, এগুলো 250 টাকা করে। বাহ, 350 টাকা, বেশি নিলে 300 টাকা। বাহ, এগুলো তো শাড়ি বললেন 450 টাকা, 450 টাকা। এই যে দিদির মুখটা দেখে রাখো সবাই, তোমরা এখান থেকে এসে নিতে পারো। আচ্ছা, এটা কবিতা লেখা আছে কটনের ওপর, পুরো 300-র মধ্যে হয়ে যাবে। খুব সুন্দর শাড়িটা, দেখো খুব সুন্দর। অনলাইনেও দেন? আচ্ছা, আপনার নাম্বারটা বলুন। 9933167260। আমার নাম রেহেনা। আপনার নাম? রেহেনা। রেহেনা। আপনি কি মানে কুরিয়ার করেন? আচ্ছা আচ্ছা। আজকের মতন ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। সোনাঝুরি হাট দেখে কিছু কেনার থাকলে তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আজকের মতন এখান থেকে বেরিয়ে এবার চলে যাব একদম আমাদের হোটেলের কাছে। ঘোরাঘুরি করে চলে এলাম। বাকি যে জায়গাগুলো আজকে আমি দেখাতে পারলাম না, কালকে 8টা-9টা নাগাদ বেরোবো। দেখে তারপরে কালকে দুপুরে 1:28-এ কবিগুরু এক্সপ্রেস ধরে আবারও পৌঁছে যাবো ব্যান্ডেল। চলো আপাতত রুমে যাই। গুড মর্নিং সবাইকে। আজকে নভেম্বর মাসের 14 তারিখ, শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে পিঠে ব্যাগপত্র নিয়ে রেডি। যে জায়গাগুলো কালকে দেখেছিল ওছাড়াও যে আরো বাকি কয়েকটা জায়গা ঘোরার আছে, ওগুলো ঘুরে আজকে 1:30টার সময় কবিগুরু এক্সপ্রেস করে চলে যাবো ব্যান্ডেল, তারপরে বাড়ি। আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি সকালে? সুরুল রাজবাড়ি। ওকে, চলো এই যে চলে এলাম সুরুল রাজবাড়িতে।
প্রায় 300 বছরেরও পুরনো এই সুরুল রাজবাড়িতে। 100 বছরের পুরনো এরকম একটা জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে, যে বোলপুরের মতন জায়গায় এরকম একটা রাজবাড়ি আছে। এই রাজবাড়িটায় যে দুর্গাপুজো হয় অনেক পুরনো, বলা হয় কলকাতার যে বহু বনেদি বাড়ির পুজোগুলো হয় সেরকমই কিন্তু এই বড় একটা পুজো হচ্ছে এই দুর্গাপুজোটা। অনেক কটা সিনেমার শুটিংও কিন্তু হয়েছে, যেখানে হচ্ছে বাংলায় দেবদাস সিনেমা আছে, আমাদের যে গয়নার বাক্স সিনেমা সেগুলো শুটিং কিন্তু এখানেই হয়েছে। বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রানী রাসমণি প্রত্যেকেই এই বাড়িটাতে কোনো না কোনো সময় এসছে। রবীন্দ্রনাথ ঠাকুর আর রথীন্দ্রনাথ ঠাকুর ওনারা এই জায়গাটা এসে অনেকটা সময় কাটিয়েছে। ব্যাস সুরুল রাজবাড়ি ঘুরে আসলাম, এখন উঠে পড়েছি মেন রাস্তায়। এখন এখান থেকে যাচ্ছি কঙ্কালীতলা। এই এসে পৌঁছালাম আমরা কঙ্কালীতলা। এইখানে প্রচুর এরকম দেখো দোকান আছে, যেখান থেকে তোমরা ডালা নিতে পারবে। একবার জিজ্ঞেস করে নিই এই ডালাগুলোর কেমন দাম আছে। এগুলো 50। আচ্ছা, 5 রকমের ফল, মিষ্টি, আলতা, সিঁদুর দিয়ে এরকম এই যে প্রচুর দোকান আছে এখানে। এই আসলাম কঙ্কালীতলা। খুব কিন্তু সুন্দর একটা ভাইব আছে, মানে ভেতরে ঢোকার পরে বুঝতে পারলাম মন্দির চত্বরটা খুব 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 সুন্দর, অনেকটা বড় এরিয়া জুড়ে দুর্দান্ত কিন্তু লাগছে। এই হচ্ছে কিন্তু সেই কঙ্কালীতলা, যেখানে এসে পৌঁছালাম। 51টা যে সতীপীঠ আছে সেই সতীপীঠের মধ্যে অন্যতম। মানা হয় সতী যখন মারা গেছিল, শিব তার দেহটা নিয়ে তাণ্ডব চালাচ্ছিল, মানে তাণ্ডব নৃত্য করছিল যে কষ্টে। বিষ্ণু দেখছিল যে এইভাবে তো আসতে থাকলে বা এরকম করতে থাকলে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তখন যখন চক্র ছাড়ে তখন দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে। তো এই হচ্ছে সেই কঙ্কালীতলা, যেখানে বলা হয় যে দেবীর যে কোমরের অংশ, মানে কোমরের নিচের দিকের অংশের হাড়, সেটা নাকি এই জায়গায় এসে পড়েছিল। 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই হচ্ছে সেই কুণ্ড যার ঈশান কোণে রয়েছে। আচ্ছা, ঈশান কোণ সাইডটা? ওই কোণটায় আছে না? ওইখানে আছে। তো ওই যে কোণাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ঈশান কোণ, ওখানেই আছে দেবীর যে কোমরের অংশের হাড় বলা হয় পড়েছিল। আর এটাও বলা হয় যে পঞ্চশিব নাকি এই জলের তলায় আছে। আর এই জলের কথা যদি বলি, এই জলে ওখানে লেখা আছে কেউ হাত দেবেন না, মুখ ধুবেন না, পায়ে দেবেন না। এই জলটা মাথায় দিলেও তোমরা দিতে পারো। পৌরাণিক মতে এই দেবী বেদগর্ভা নামেও পরিচিত। এখানে অনেক দোকান প্রসার আছে এরকম দেখো। তো তাহলে বেশ কিন্তু সুন্দর লাগলো জায়গাটা। যারা হাতে সময় নিয়ে আসবে, একদম স্নান করে বা শাড়ি পাঞ্জাবি পরে একদম পুজো দিয়ে চলে যেতে পারো। খুব কিন্তু সুন্দর জায়গা। এবার এখান থেকে বিদায়। এবার যাব আমরা এখান থেকে সোনাঝুরির সাইডটাতে। এই হচ্ছে কান্তিশ্বর শিব মন্দির, দেখো খুব সুন্দর লাগছে। এইখান থেকে কঙ্কালীতলা ওই যে দেখা যাচ্ছে কঙ্কালীতলার চূড়াটা, আর এখানে আসলে এই শিব মন্দির। সকালে খাওয়াটাই ভালো। এই কঙ্কালীতলা ঘুরে সকাল সকাল রসটা খাওয়া সব থেকে ভালো, যখন সকাল সকাল বেরোচ্ছ একদম 6টা-7টার মধ্যে। কারণ আমাদেরও গাছ ছিল, আমাদেরও গাছ আছে, এখন কাটা হয় না। যখন যে সময় খেতাম তখন সকাল সকালই খেতাম, ভালো লাগে। কত করে? 10 টাকা গ্লাস। তো এটা এলে এই রাস্তাতে অনেক পেয়ে যাবে দোকান। এই যে এই দাদার দোকান থেকে খেলাম। গুড়ও পাওয়া যায় নাকি? গুড় কত করে? 160 টাকা, 170 টাকা। পাটালিটা 170। আর এইগুলো গুড় তৈরি হচ্ছে, তাই তো? এই হচ্ছে গোয়ালপাড়ার ব্রিজে চলে এসেছি। আর এই হচ্ছে ওই কোপাই নদী। আগেও তোমাদেরকে দেখিয়েছি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে, তবে জল এখন প্রচুর। এটা ঠিক এই রকম করে বেঁকে ওদিকে চলে গেছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যা যা লিখেছিল সব কিছু হচ্ছে নিজের চোখে দেখে সেগুলোকে এক্সপ্লেন করেছিল তার বিভিন্ন রকম খাতায় বইয়ে। দেখলাম এই বক্রেশ্বর নদীর উপনদীকে, এই কোপাই নদী। চলো এবার আবারও উঠে পড়ি টোটোতে। আমি যে ট্যুরটা করছি এই ট্যুরটা পুরো একদিনে তোমরা এসে করে ফেলতে পারো। এবার কালকে আমাদের একটু সময় লেগে গেছিলো। যারা ট্রেনে করে নামছো তারা তো আর হোটেল নেবে না, তারা আসবে, টোটো করবে, চলে যাবে, ও টোটোর নাম্বার দেওয়া থাকছে। বা সেক্ষেত্রে কী হবে, এইগুলো আমরা খুব তাড়াতাড়ি ঘুরে নিতে পারবো। এখন এসছি 34 ফুট বুদ্ধ মূর্তি দেখতে। এই যে চলে এলাম 34 ফুট এই বুদ্ধ মূর্তির কাছে। এই যে এই গেটগুলো দেখেই একটুখানি সেই সিকিম সিকিম ফিল দিয়ে দেয়। তো এই হচ্ছে বৌদ্ধ মূর্তি। তোমরা এই রাস্তার উপর থেকে দেখতে পারলে বেশি সুন্দর লাগবে, একদম এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাব। চলে এলাম এখন এই যে প্রকৃতি ভবন। কালকেও আমরা পারলে দেখতে পারতাম, কালকে আর দেখিনি। আর আজকেই এলাম, আজকেও তোমরা পারলে প্রকৃতি ভবন আর সোনাঝুরি হাট একসাথেই দেখে তারপরে কিন্তু এখান থেকে একদম প্রান্তিক স্টেশনে চলে যেতে পারো। এই হচ্ছে প্রকৃতি ভবন। এখানে ঢোকার জন্য এই যে টিকিট কাটতে হবে। কত করে টিকিট? 30 টাকা।
এই যেখানে লেখা আছে ফটোগ্রাফি চার্জ স্টিল ও মোবাইলেও ছবি তুলতে গেলে 20 টাকা দিতেই হবে। এক একজনের 20 টাকা করে নয়, একটা গ্রুপের 20 টাকা। এটা বেশ ভালো। এগুলো সবই হচ্ছে স্কাল্পচার, দেখো বিভিন্ন রকমের নাম আছে, পুরো জায়গাটা জুড়ে আছে। তবে স্কাল্পচার নিয়ে যারা পড়াশোনা করে তাদের এই জায়গাগুলো বেশি ভালো লাগবে। আর চলো, এখানে একটা গ্যালারি আছে। বাইরের যেগুলো দেখলাম ওগুলো ছিল পাথরের, আর ভেতরের যেগুলো এগুলো হচ্ছে কাঠের। এখানে আছে কি পক্ষীরাজ ঘোড়া, এই যে। তো বেশ কিন্তু সুন্দর লাগলো এই জায়গাটা। তারপর এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে বেরিয়ে এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা সারবো। এই হচ্ছে সোনাঝুরির হাট, আর এই হচ্ছে শকুন্তলা। তো আগের বার ওইখানে খেয়েছিলাম, তো এইখানে ভাবছি খাওয়া দাওয়া করবো। এই 170 টাকার মেনু কী কী থাকছে এইগুলো থাকছে, দেখে নাও তোমরা পজ করে। এখানে 170 টাকা করে থালির সাথে 5% জিএসটি নিয়ে 178 টাকা মতন পড়ছে। এই চলে এলো আমাদের এখানের খাওয়া দাওয়া। মাটির থালাই থাকে নাকি, কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই। ভাত, শাক, এখানে স্যালাড মতনই শশা টশা দিয়েছে। এখানে আছে আলু পোস্ত, এটা একটা ফুলকপি আলু মিক্স সবজির তরকারি, ডাল, এখানে পায়েস, চাটনি, ঘি দিচ্ছে দাদা। এই যে আলু পোস্তটা বেশ ভালোই হয়েছে, দারুণ খাচ্ছি। খেতে খেতে সোনাঝুরির দৃশ্য দারুণ লাগছে। এখানে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এইবার বেরিয়ে যাব। তোমরা চেষ্টা করবে লাস্ট পয়েন্টটা সবসময় সোনাঝুরি রাখার, তাহলে কী হবে, সোনাঝুরির এখানে খাওয়া দাওয়া করে প্রান্তিক স্টেশন থেকে বাড়ি বেরিয়ে যেতে পারবে। এই যে কালকে থেকে যার সাথে ঘুরলাম, এই ছোটন ভাইয়ের সাথেই। তোমার গোটা বোলপুর সাইট সিন ক্যাম্পাস 1200 আমরা যেগুলো ঘুরলাম পুরো। আর যদি দুদিনে কেউ ঘুরতে চায় 1600 মতন পড়বে। তুমি এখানে একবার নাম্বারটা বলে দাও। 6295569607। ওকে, তো এই যে ভাইয়ের সাথে ঘুরলাম, এই ভাইয়ের সাথে ঘুরে কিন্তু একটা সুবিধা তোমরা কি পাবে, স্ট্যান্ডে যে টোটো ঘুরবে সারাদিন তারা কত নেবে, 1500-1600 টাকা নেবে। একদিনে নেবে, সেটা একদিনে নেবে, তুমি সেটা 1200 টাকায় ঘোরাবে। প্রায় তোমাদের 300 টাকা মতন সেভ হচ্ছে। আর যদি দুদিন ঘোরায় ওক্ষেত্রে ওরা কত নেয়? ওরা নেবে প্রায় 2400-2200। এটা আমি দেখেছি, ওদের ওখানে ওই লেখা আছে মনে হয় টাকার প্রাইসগুলো। তো সেক্ষেত্রে কিন্তু ও নেবে 1600 টাকা দুদিন ঘোরাতে, তাই তো? মানে আমরা দুজন ঘুরলাম, সেক্ষেত্রে আমাদের বাজেট একটু বেশিই পড়লো। আর তোমরা যদি বেশি হেড নিয়ে আসো সেক্ষেত্রে তোমাদের একটু কিন্তু কম টাকার মধ্যে হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে। আর যেটা বলে দিলাম, যে এই দাদা হচ্ছে মেনলি তোমার বোলপুরে যে শান্তিনিকেতন স্টেশনের সেই স্ট্যান্ডের টোটো না। হ্যাঁ, তাই জন্য তোমরা কিন্তু স্ট্যান্ডে দাদাকে পাবে না। তোমরা কি করবে, তোমরা একটু বাইরে বেরিয়ে যাবে, স্টেশনের বাইরে বেরিয়ে দাদাকে কন্ট্যাক্ট করবে, দাদা চলে আসবে, এসে তোমাদেরকে পিক আপ করে নিয়ে চলে যাবে। খুব ভালো আমাদেরকে ঘুরিয়েছে, খুব সুন্দর। চলো তাহলে, ভালো থাকো। হ্যাঁ, আশা করি তোমাদের ভালোই লাগলো ভিডিওটা। চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।